দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। লাখ লাখ মানুষের অংশগ্রহণে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ তেহরানে স্থানীয় সময় সকাল ৮টায় গ্র্যান্ড মুসল্লায় এই জানাজা হয়। ইমামতি করেছেন নামকরা আলেম আয়াতুল্লাহ জাফর সোবহানি। আয়াতুল্লাহ খামেনির সঙ্গে তার পরিবারের ৪ সদস্যের জানাজাও হয়েছে। বর্তমানে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি জানাজায় অংশ নেননি, তবে খামেনির অন্য ৩ সন্তান উপস্থিত ছিলেন। জানাজা শুরুর কয়েক ঘন্টা আগেই মুসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে খামেনির কফিন গ্র্যান্ড মুসাল্লার ভেতরে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোকযাত্রা অনুষ্ঠিত হবে। এটি তেহরানের ইতিহাসে সবচেয়ে বড় শোক মিছিল হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর সাবেক এই সর্বোচ্চ নেতার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার ইরানের মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় তিনি প্রাণ হারান। ওই হামলায় খামেনির পরিবারের ৪ সদস্যও নিহত হয়। এর মধ্যে তার ১৪ মাস বয়সী নাতনিও রয়েছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সক্ষমতা আরও বাড়াতে আধুনিক প্রশিক্ষণ ও প্রযুক্তির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ঢাকা সেনানিবাসে পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তির ক্ষেত্রে পিজিআর এর পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা চ্যালেঞ্জের ধরন দ্রুত বদলে যাচ্ছে, তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে পিজিআরকে আরও দক্ষ, আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে। দেশে নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন সরকার প্রধান নির্বাহী। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ট্রাম্পকে পাঠানো শুভেচ্ছা বার্তায় তারেক রহমান দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশের জনগণ এবং তার নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির জনগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার এই ঐতিহাসিক মাইলফলক শুধু দেশটির জন্যই নয়, বিশ্বের মানুষের জন্য অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেন তারেক রহমান। কুড়িগ্রামে ধরলা ও দুধকুমারের পানি কমলেও বাড়ছে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানি। পানি কমতে থাকায় বিভিন্ন নদ নদীর ৩৬টি পয়েন্টে ভাঙনের তীব্রতা বেড়েছে। নিম্নাঞ্চলে ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি, আবাদি জমি ও সড়ক। হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। আজ সকাল ৬টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেতু ও শিমুলবাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানিও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনা সহ অন্যান্য নদ নদীর পানি কমছে। জুলাই এলে তিনি অনেকটা স্তব্ধ হয়ে যান। খুঁজে বেড়ান স্বামী সাইফুল ইসলামের স্মৃতি, যিনি ২৪শের আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পেশায় সাইফুল ইসলাম ছিলেন একজন বাস চালক। তার স্ত্রী হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার মনে করেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের গতি দিন দিন কমে আসছে। জুলাই ক্যালেন্ডারে শুধু একটি মাস নয়, এটি রক্তে লেখা এক গণ অভ্যুত্থানের নাম। ২০২৪ সালের এই মাসে যখন লাখো কণ্ঠে উচ্চারিত হচ্ছিল অধিকার, ন্যায় ও পরিবর্তনের দাবি,
তখন শাসক গোষ্ঠীর গুলিতে রক্তাক্ত হয় রাজপথ, প্রাণ যায় কয়েকশো মানুষের। কিন্তু দমনপীড়ন থামাতে পারেনি ছাত্র জনতাকে। পতন হয় শেখ হাসিনা সরকারের। সময় গড়িয়েছে, কিন্তু স্বজন হারানো বেদনা আজও রয়ে গেছে অনেকের মনে। তেমনি একজন রাজধানীর হাজারীবাগের বাসিন্দা তানিয়া আক্তার জুলাই আন্দোলনের সময় সায়েন্স ল্যাব মোড়ে স্বামী সাইফুল ইসলামকে হারিয়েছেন। 4 বছর বয়সী 2 যমজ ছেলে সহ 4 সন্তানের এই জননী স্বামীর কথা স্মরণ করে আজও বাক রুদ্ধ হয়ে পড়েন। 5 আগস্টে ঘরে সকাল থেকে ঘরেই ছিল, ওদিন আর বেরোতে সুযোগ পায় না। বাচ্চারা অসুস্থ, আমি বাসায় কাজ করতেছি, তা সুযোগ পায় না, বের হয় না। যখন হাসিনার পতন হয়েছে, শুনছে যে হাসিনা পালায় গেছে, তখন বেলা 3টা বাজে। তখন ওদের খাওয়াইছে, নিজেই খাওয়াইছে, ওদেরকে খাওয়াইয়া নিজেই ঘুম পড়েছে। ওইটাই আমার বাচ্চাদের জীবনের বাবার কোলে শেষ ঘুম ছিল। বাপ ছেলে একসাথেই গেছে। আমার ছেলে আর বীরের ভিতরে হারায় ফেলাইছে, মানে খুঁজা পায় নাই, পরে আর মোবাইল ছিল না, ফোনও দিতে পারে নাই। যখন বলছে রাস্তার কিনারে পড়ে আছে, তখন আমি বুঝতে পারছি আমার কেউ দেখতে দেয় না, যে ওরা তো গুলি করে পোড়াইয়া দিছে। হত্যাকাণ্ডের বিচার ও প্রতিশ্রুত সংস্কারের বিষয়ে কিছু অগ্রগতি হলেও কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অনেক দূর বলে মনে করেন তিনি। আমাদের জীবনটা যা হয়েছে, আমরা চাই না কোনো দিন কোনো রাজনীতিভাবে বা যে কোনোভাবেই হোক, যে এরকম জুলাই যেন ভাই আর কারো জীবনে কোনোদিনও না আসে। আমরা যে কি হারাইছি একমাত্র আমরাই বুঝি। আমার ছোট ছোট বাচ্চা এখনো আমার কিছুদিন পর পর যায় বলে, মা বাবার ছবি তো আমি ছবি দেখবো। ভাই আমাদের সান্ত্বনা দেওয়ার মতো কিচ্ছু নাই। আমরা বিচার মনে হয় না কোনোদিন এই রাষ্ট্রে পাবো। আমরা আমাদের দিক থেকে দেখতেছি আমরা ভালো কিছু পাইনি। বৈষম্যহীন তো দূর হয়ই না, আরো বাড়ছে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি রাজনীতির জন্য আর যাতে কাউকে স্বজন হারাতে না হয় এমন গণতান্ত্রিক পরিবেশ প্রত্যাশা করেন এই জুলাই শহীদের স্ত্রী। সার্জিস আলম কর, নাহিদ কর, এই যে বড় বড় উপদেষ্টা যারা ছিল, এই আন্দোলনের যারা সম্মুখীন মেন নায়ক ছিল, 2-4 মাস না যাইতেই তারা দল গঠনে ব্যস্ত হয়ে গেছে, আমাদের দিকে তাকায় নেই। তারা কেন আমাদের দিকে তাকাইলো না? আমাদের বাচ্চারা এতিম হয়েছে কিন্তু তাদের জন্য। তারা যদি আন্দোলন ডাক না দিত, আমাদের স্বজন ঘর থেকে কখনো বের হইতো না। এখন তাদের কাছে যাইতে গেলে আমাদের অ্যাপার্টমেন্ট নিতে হয়। আমরা হারাইছি, আমরাই বুঝতেছি। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে ফুটবল বিশ্বকাপ 2026। বিশ্বকাপের শেষ 16-এ আজ রাতে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ নরওয়ে। নেইমারকে শুরু থেকে মাঠে দেখা যাবে কিনা তা নিশ্চিত করেননি কোচ কার্লো আনচেলোত্তি। কাগজে কলমে ব্রাজিল ফেভারিট হলেও প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। এই মহরণও হবে বাংলাদেশ সময় রাত 2টায়। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের অর্জন যেখানে 5টি শিরোপা, সেখানে নরওয়ের কোনো বিশ্বকাপ সাফল্য নেই। তবে দু দলের মুখোমুখি পরিসংখ্যান ব্রাজিলের জন্য সুখর নয়। এখন পর্যন্ত 4 বারের দেখায় 2টি ম্যাচ জিতেছে নরওয়ে, বাকি 2টি ড্র হয়েছে। এই ম্যাচের অন্যতম আকর্ষণ 2 দলের আক্রমণ ভাগের 2 তারকা। ব্রাজিলের হয়ে আক্রমণের মূল দায়িত্ব থাকবে ভিনিসিয়াসের কাঁধে। পুরোপুরি ফিট না থাকায় নেইমারকে শুরু থেকে খেলানোর সম্ভাবনা কম। ফলে সেলেসাওদের সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়াস। অন্যদিকে নরওয়ের আক্রমণের কেন্দ্রবিন্দু ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, যার গোল করার ক্ষমতা ইউরোপীয় দলটির সবচেয়ে বড় শক্তি। ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি নিশ্চিত করেছেন হ্যামস্ট্রিং চোটের কারণে লুকাস পাতেকা খেলতে পারছেন না। তবে স্বস্তির খবর, 2 সপ্তাহ পর অনুশীলনে ফিরেছেন রাফিনিয়া। পুরোপুরি ফিট না হলেও বেঞ্চে থাকবেন এবং প্রয়োজনে কিছু সময় মাঠে নামবেন। নরওয়ের সবচেয়ে বড় অস্ত্র আর্লিং হল্যান্ডকে নিয়েও সতর্ক ব্রাজিল। আনচেলোত্তির ভাষায়, হল্যান্ডকে নতুন করে চেনানোর দরকার নেই। তার ডিফেন্ডাররা জানেন কিভাবে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকারকে সামলাতে হয়। অন্যদিকে নরওয়ের কোচ স্টলে সোলবাকেন মানছেন ব্রাজিলই ফেভারিট। তবে আগের মতো অপ্রতিরোধ্য নয় সেলিসাওরা। নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে ব্রাজিলকে হারানো সম্ভব বলেও আত্মবিশ্বাস তার। হল্যান্ডের প্রশংসা করে সোলবাকেন বলেন, তার দল জানে কিভাবে গোল মেশিনকে কার্যকরভাবে ব্যবহার করতে হয়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়।
পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।